নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা উদাসীর মাঠ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। 8 বৎসর বয়সে কন্যা উদাসীকে মধুমণ্ডল গৌরীদান করিয়াছিল। 9 বৎসরে পড়িতেই সে হাতের নোয়া ঘুচাইয়া বাপের বাড়িতে আসিয়া ব্রহ্মচর্য পালন করিতে বসিল। মা বাপ কহিল, আবাগি। গ্রামের এক বুড়ো আত্মীয় উপদেশ দিল, একটা ভালো ছেলে দেখে মেয়ে গছিয়ে দাও মণ্ডল, দুধের মেয়ে। মণ্ডলের জ্যেষ্ঠ পুত্র যদু এন্ট্রান্স ক্লাস হইতে বিদায় লইয়া তাহার বংশের আদি পুরুষদের ক্ষত্রিয়ত্ব প্রতিপাদনে ব্যস্ত ছিল। সে দাঁতমুখ খিচাইয়া কহিয়া উঠিল, ও কথাটি বলবেন না, আমাদের বংশে যে কাজ কোনো কালে হয়নি আজ। বলিয়া অসম্ভব রকমের অনুস্বর সংযুক্ত একটি শ্লোক আবৃত্তি করিয়া সে পরামর্শদাতাকে স্তব্ধ করিয়া দিল। ইহার পর আর উদাসীর ভবিষ্যৎ সম্বন্ধে মাথা ঘামাইবার কাহারও কোনো প্রয়োজন রহিল না। উদাসীও নির্বিবাদে বৈশাখে কচি আম ও আশ্বিনে শিউলি ফুল কুড়াইয়া দিন কাটাইতে লাগিল। বৎসর ছয়েক এই রকমই কাটিল। ইতিমধ্যে সংসারে কোনো বিশেষ পরিবর্তন ঘটে নাই। কেবলমাত্র মধুমণ্ডল তাহার মনিবের গোমস্তাগিরি ছাড়িয়া স্বয়ং তেজারতি ব্যবসা আরম্ভ করিয়াছে এবং যদু বিবাহ করিয়া বউ ঘরে আনিয়াছে ও বিবাহের বৎসরেই তাহার শ্যালক মানিকের সহযোগে একত্রে মণ্ডল ক্ষত্রিয় সমাজ প্রতিষ্ঠা করিয়াছে। নববধূর সহিত প্রেমালাপ করিয়া যে সময়টুকু অবশিষ্ট থাকিত তাহা সে সমাজের সেবায় ব্যয় করিত। কাজেই অন্য কাজ করিবার তাহার অবকাশ ছিল না। কদাচিৎ উদাসীকে খেলিতে দেখিলে সে তিরস্কার করিয়া তাহার স্ত্রীর কাছে পড়িতে পাঠাইত। এই প্রকারে উদাসী 16 বৎসর বয়সে শিশুবোধ শেষ করিল। সেবার আশ্বিনে মণ্ডল ক্ষত্রিয় সমাজের বার্ষিক অধিবেশন উপলক্ষে মণ্ডলপুর গ্রাম উৎসব কলরবে মুখরিত হইয়া উঠিল। অধিবেশন দিবসের 1 মাস পূর্ব হইতেই আয়োজন চলিতেছিল। গ্রামের অন্যান্য মেয়েদের সহিত উদাসীও লাল কাগজের ফুল তৈয়ারির কাজে লাগিয়া গেল। একদিন প্রভাতে দেবদারু পাতা ও লাল কাগজের ফুলে ঢাকা গ্রাম্য পথ দিয়া কলিকাতার নিমন্ত্রিত বক্তারা মধুমণ্ডলের বৈঠকখানায় পৌঁছিলেন। তাহাদের সঙ্গে আসিল যদুর বন্ধু ললিত। ললিত পড়িত কলেজে এবং সভা সমিতিতে উদ্বোধন সঙ্গীত গাহিয়া বেড়াইত। প্রয়োজন হইলে বাবরি দোলাইয়া বক্তৃতাও করিত। এই কারণে দেশের সকল প্রকার নেতার নিকট ললিতের বেশ সমাদর ছিল। অধিবেশন শেষ হইয়া গেল এবং সুপ্ত মণ্ডল সমাজের চেতনা সঞ্চার করিয়া বক্তারা পরের দিন কলিকাতায় প্রস্থান করিলেন। যদুর স্বনির্বন্ধ অনুরোধে ললিত রহিয়া গেল। যদুর অনেক দিনের ইচ্ছা ছিল স্ত্রীকে গান শিখাইবে। এই উদ্দেশ্যে সে বরা ভবনের অন্যান্য সামগ্রীর মধ্যে শ্বশুরের নিকট হইতে একটি হারমোনিয়ামও আদায় করিয়াছিল, কিন্তু এ পর্যন্ত সেটাকে কাজে লাগাইতে পারে নাই। এইবার সুযোগ ঘটিল। মধুমণ্ডল যদুর প্রস্তাবে মিহি রকমের একটু আপত্তি জানাইল, কিন্তু তাহা টিকিল না। অগত্যা বুড়া সুদ আদায় করিতে খাতা বগলে করিয়া বাড়ি ছাড়িয়া ভিন গ্রামে চলিয়া গেল। বুড়া চলিয়া গেল বটে, কিন্তু ছাত্রী বাহিরে আসিতে রাজি হইল না। তখন যদু উদাসীকে টানিয়া আনিল। বিশ্বাস ছিল একজন কেহ শিখিতে আরম্ভ করিলেই অপর ছাত্রীটিও আসিবে। উদাসী প্রথমে আপত্তি করিয়াছিল, কিন্তু মা কহিল, ঘরের মেয়ে তোর লজ্জা কিসের,
শহরের বড় মানুষের ছেলে গরজ করে শেখাতে চাইছে, এ তো ভাগ্যি। অতএব ভাগ্যবতী উদাসী নত শিরে জড়সড় হইয়া শিক্ষকের সম্মুখে আসিয়া বসিল। ললিত মুহূর্তের জন্য ছাত্রীটির সমস্ত দেহে একবার চোখ বুলাইয়া মৃদু হাসিয়া প্রশ্ন করিল, তুমি গান শিখবে? উদাসী মাথা নাড়িয়া সম্মতি জানাইল। ললিত কহিল, একটা গাও তো যা পারো। উদাসী কোনো মতে কহিল, কিছু পারি নে। ললিত কহিল, আচ্ছা আমি গাই, তুমি আমার সঙ্গে সুর মিলিয়ে যাও। বলিয়া সে গান ধরিল, কিন্তু অনেক যত্নেও উদাসীর কণ্ঠে সুর ফুটিল না। ললিত গাহিয়া চলিল। উদাসীর মনে হইতে লাগিল ললিতের গানের সুর যেন একটা বন্ধন পাশের মতো তাহার দেহ মনকে বাঁধিয়া ফেলিতেছে। যখন গান শেষ হইল তখনও উদাসী নড়িল না। ললিতের কথায় তাহার চমক ভাঙিল। ললিত প্রশ্ন করিল, তুমি এমনি গান গাইতে পারবে? উদাসী ললিতের দিকে না চাহিয়াই কহিল, শিখলে পারব। যদু কহিল, যেদিন তুই বাজানো শিখবি সেদিন তোকে একটা নতুন বাজনা কিনে দেব। উদাসী খুশি হইয়া চলিয়া গেল। নূতন বাজনার লোভে অথবা যে কারণেই হোক, পরদিন উদাসীকে গান শিখিতে যাইবার জন্য বিশেষ পীড়াপিড়ি করিতে হইল না। 2-3 দিনের মধ্যেই সে নিঃসংকোচে ললিতের সঙ্গে সমানে সুর মিলাইয়া গান গাহিতে শিখিল। মা কহিল, আবাগির এত গুণ কিছুই কাজে লাগল না, কপাল। যদু স্ত্রী কুমুদিনীর দিকে একটি বক্র কটাক্ষ হানিয়া কহিল, উদাসীর বাঁ পায়ের গুণ এ বাড়িতে কারণ নেই। প্রথমেই সংকোচের বাঁধ যখন ভাঙিল তখন আর উদাসীকে আয়ত্ত করিতে ললিতের বেগ পাইতে হইল না। চাবি টিপিতে শিখাইবার অছিলায় সে উদাসীর আঙুল টিপিয়া দেয়। উদাসী আগেকার মতো সসম্ভ্রমে হাত টানিয়া লয় না। সুরের কোমল তুলিতে শিখাইতে গিয়া উদাসীর মুখের কাছে মুখ লইয়া যায়। তাহার নিঃশ্বাস উদাসী ঠোঁটে লাগে। উদাসীর শরীর কেমন যেন অবশ হইয়া আসে, তবু মুখ সরাইয়া লইতে ইচ্ছা করে না। পূজা কাটিয়া গেছে। কোজাগরী রাত্রি। ললিত বিছানায় বসিয়া বাহিরে যেখানে ঘনপত্র তেঁতুলের ছায়ায় জ্যোৎস্নার টুকরাগুলি ছড়াইয়া পড়িয়াছিল সেই দিকে চাহিয়াছিল। উদাসী থালায় করিয়া কতকগুলি নারিকেলের নাড়ু আনিয়া থালাখানি সশব্দে ললিতের বিছানার উপর রাখিয়া ফিরিবার উপক্রম করিল। ললিত মুখ তুলিয়া কহিল, চললে? উদাসী মুখ ফিরাইল। ললিত কহিল, কাল আমি চলে যাচ্ছি। উদাসী চমকিয়া উঠিল। মনে হইল এই লোকটা চলিয়া গেলে তাহার যেন আর করিবার কিছু থাকিবে না। উদাসীর বিহবল ভাব ললিত লক্ষ্য করিল। মুহূর্তের মধ্যে উদাসীকে বুকের উপর টানিয়া আনিয়া কহিল, তুমি আমাকে ভালোবাসো উদাসী? প্রশ্নের অর্থ উদাসী ভালো করিয়া বুঝিল না। ললিতের কাঁধের উপর মাথা রাখিয়া তবু কহিল, বাসি। সে রাত্রি আর উদাসীর চোখে ঘুম আসিল না। পরদিনও ললিতের যাওয়া ঘটিল না। দীপান্বিতার পরদিন যদুর মাতার পায়ের ধুলা লইয়া ললিত কলিকাতা যাত্রা করিল। পূর্বদিন রাত্রিতে উদাসীকে নিভৃতে ডাকিয়া ললিত তাহার মুখে চুমা দিয়া কহিল, আমি তোমাকে বিয়ে করব উদাসী। উদাসী চোখের জল মুছিয়া একটু হাসিয়া জিজ্ঞাসা করিল, কবে? কলকাতা গিয়ে সব ঠিক করে চিঠি লিখব। যদু তোমাকে স্কুলে ভর্তি করতে শহরে নিয়ে যাবে সেই সময়। উদাসী ললিতের বুকে মাথা রাখিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, আচ্ছা। ললিত চলিয়া গিয়াছে। উদাসীর কিছু ভালো লাগে না। সঙ্গিনীরা আসিয়া ডাকিয়া যায়, উদাসী ঘরের কোণে চুপ করিয়া বসিয়া থাকে, সাড়া দেয় না। জোর করিয়া ধরিয়া লইয়া গেলে দাঁড়াইয়া খেলা দেখে।
খেলায় যোগ দিতে তাহার বিন্দুমাত্র আগ্রহই দেখা যায় না। ললিত তাহাকে ইংরাজি শিখিতে বলিয়া গিয়াছিল, তাই শুধু পড়াশোনায় তাহার বিন্দুমাত্র শৈথিল্য ছিল না। পূর্বে অতি প্রত্যুষে যখন সে ফুলের সাজি লইয়া বাহির হইত, আজকাল সে সময় ফার্স্ট বুক খুলিয়া ইংরাজি শিখিতে বসে। যদু দেখিয়া খুশি হয়, আর মাঝে মাঝে উৎসাহ দিয়ে বলে, বড়দিনের সময় শহরে গিয়ে তোকে স্কুলে দিয়ে আসব। উদাসী শুনিয়া দ্বিগুণ উৎসাহে চিৎকার করিয়া এবিসিডি পড়িতে থাকে। কথা ছিল কলিকাতায় পৌঁছিয়া ললিত প্রতি সপ্তাহে একখানি করিয়া পত্র দিবে, কিন্তু দাদার কাছে পৌঁছানো খবরের এক পোস্টকার্ড ছাড়া আর কোনো চিঠি সে লেখে নাই। যদুর পকেট হইতে চিঠিখানা চুরি করিয়া উদাসী রাখিয়াছিল। অবকাশ হইলেই সেখানা একবার করিয়া পড়িত। পড়িতে পড়িতে চিঠিখানার আদ্যপান্ত উদাসীর মুখস্থ হইয়া গেল, তথাপি নূতন চিঠি আসিল না। একদিন উদাসী ধরা পড়িয়া গেল। চিঠিখানা কোলের উপর রাখিয়া উন্মনা হইয়া বসিয়াছিল। কুমুদিনী কখন যে আসিয়া পিছনে দাঁড়াইয়াছে তাহা সে লক্ষ্য করে নাই। বৌদিদির কণ্ঠস্বরে চমকিত হইয়া চিঠিখানা লুকাইবার উপক্রম করিতেই কুমুদিনী তাহার চিবুক ধরিয়া হাসিয়া কহিল, কি লো, শকুন্তলা হয়েছিস যে? বলা আবশ্যক যে কুমুদিনী গ্রামের মেয়ে স্কুল হইতে উচ্চ প্রাইমারি পাশ করিবার পর বটতলার কম বেশি 30খানা উপন্যাস পাঠ করিয়া একরকম পণ্ডিত হইয়া উঠিয়াছিল। কুমুদিনীর কথায় বাহাতে চিঠিখানি মুড়িয়া উদাসী উঠিয়া দাঁড়াইল। কুমুদিনী চিঠিখানা ছিনাইয়া লইবার চেষ্টা করিতেই উদাসী তাহার পায়ের উপর পড়িয়া কাঁদিয়া উঠিল। তোমার পায়ে পড়ি বৌদিদি। তখনকার মতো উদাসী বাঁচিয়া গেল, কিন্তু বেশিক্ষণ আত্মরক্ষা করা সম্ভব হইল না। আদর করিয়া ভুলাইয়া সন্ধ্যা নাগাদ কুমুদিনী সমস্তই জানিয়া লইল। মনের মধ্যে যে আনন্দ সন্তাপ একত্র জমিয়া উঠিয়াছিল, তাহার বোঝা একজনের কাছে নামাইতে পারিয়া উদাসীও বাঁচিয়া গেল। সকল শুনিয়া কুমুদিনী আদৌ বিস্ময় বা ক্রোধ প্রকাশ করিল না, বরং ঠাট্টা করিয়া কহিল, এবার জামাই ষষ্ঠীতে আসতে ললিতকে চিঠি লিখে দেব, কেমন? উদাসী ছুটিয়া পলাইল। মধ্যে উদাসীর সংবাদ জিজ্ঞাসা করিয়া ললিত এক পোস্টকার্ড লিখিয়াছিল। তাহার পর মাস 2 কাটিয়া গেল। উদাসী ফার্স্ট বুক শেষ করিয়া সেকেন্ড বুক আরম্ভ করিল, তথাপি আর ললিতের কোনো সংবাদ আসিল না। কিছুদিন পর সহসা একদিন ব্যাগ হাতে করিয়া যদু কলিকাতা যাত্রা করিল। উদাসী প্রণাম করিতে আসিয়া দাদার মুখের দিকে চাহিয়া ভয়ে পিছাইয়া গেল। পূর্বদিন রাত্রে কুমুদিনীর মুখে উদাসীর সম্বন্ধে একটি কথা শুনিয়া যদু দুর্ভাবনায় সারা রাত্রি ঘুমাইতে পারে নাই। হঠাৎ কলিকাতা যাইবার হেতু পিতামাতা উভয়ই জিজ্ঞাসা করিল। যদু উদাসীর দিকে একটি ক্রুদ্ধ দৃষ্টি হানিয়া সংক্ষেপে কহিল, কাজ আছে। দাদার মুখ দেখিয়া উদাসীর ভয় হইল। বৌদিদিকে নিভৃতে ডাকিয়া জিজ্ঞাসা করিল, দাদা কেন গেল বৌদি? কুমুদিনী বিষণ্ণ মুখখানি যথাসম্ভব প্রফুল্ল করিয়া কহিল, তোর বর খুঁজতে। উদাসী নিত্যকার মতোই পলাইয়া গেল। ছেলে বউতে ঝগড়া হইয়াছে মনে করিয়া বুড়ি এতদিন বউকে কোনো কথা জিজ্ঞাসা করে নাই, কিন্তু যখন 7 দিনেও যদু ফিরিল না, তখন বুড়ি শঙ্কিত হইয়া যদুর অকস্মাৎ কলিকাতা গমনের কারণ বধূকে জিজ্ঞাসা করিল। দুর্ভাবনার ভার একার কুমুদিনী বহিতে পারিতেছিল না। যথাসম্ভব স্পষ্ট করিয়া তাহার সন্দেহের কথা শাশুড়িকে জানাইল। শুনিয়া 2 চোখ কপালে তুলিয়া বুড়ি মাটিতে বসিয়া পড়িয়া কাঁদিয়া উঠিল। সেদিন সন্ধ্যায় কুমুদিনী উদাসীকে ঘরে টানিয়া আনিল। তাহার বাল্য সখীদের বিবাহ হইবার অনেক পরে বয়স হইয়া বিবাহ হইয়াছে। নারী জীবনের অনেক রহস্য তাহার জানা ছিল।
ললিত চলিয়া যাইবার পর হইতেই সে উদাসীকে বিশেষভাবে লক্ষ্য করিতেছিল। মনে তাহার সম্বন্ধে একটা সংশয় জন্মিয়াছিল, যদুকে তাহার আভাসও সে দিয়াছে। কয়েকদিন হইতেই উদাসীকে একটি কথা জিজ্ঞাসা করিবার চেষ্টা করিতেছিল, নিতান্ত সংকোচের বশেই পারে নাই। আজ উদাসীকে ঘরে টানিয়া আনিয়া কুমুদিনী তাহার চিবুকে হাত দিয়া কহিল, আমাকে লুকোবিনে উদাস। বৌদিদি কি জিজ্ঞাসা করিবে উদাসী তাহা জানিত না। কহিল, না বৌদিদি। কিন্তু ইহার পর কুমুদিনী তাহাকে যে প্রশ্ন করিল তাহা শুনিয়া উদাসী লজ্জায় মরিয়া গেল। কুমুদিনী তাহাকে বুকের কাছে টানিয়া আনিয়া অনেক বুঝাইল। উদাসী বৌদিদির বুকের কাপড়ে মুখ লুকাইয়া কোনো মতে তাহার প্রশ্নের জবাব দিয়া গেল। সমস্ত শুনিয়া কুমুদিনী কহিল, ঘরে বসে থাক, কারো সামনে বের হোসনি, বুঝলি? উদাসী বুঝিল না, তথাপি প্রশ্ন না করিয়া কহিল, আচ্ছা। কিছুকাল পর অতি কষ্টে মুখ তুলিয়া সে অপাঙ্গে একবার বৌদিদির মুখের দিকে চাহিয়া দেখিল। বৌদিদির চমৎকার মুখখানি একেবারে কালো হইয়া গিয়াছে। কাহারও সম্মুখে বাহির হইতে কেন বৌদিদি তাহাকে নিষেধ করিয়াছে উদাসী তাহা বুঝিল না, বুঝিবার চেষ্টাও করিল না। তবে দেখিল অকস্মাৎ সমস্ত বাড়িখানা যেন তাহার প্রতি বিমুখ হইয়া গিয়াছে। বাপ তাহাকে দেখিলে মুখ ফিরাইয়া লয়, মা বাঁ হাতে ভাতের থালাখানি দূর হইতে ঠেলিয়া দেয়। উদাসী অভিমানে অর্ধভুক্ত ভাতের রাশি ফেলিয়া উঠিয়া পড়ে। আগেকার মতো কেহ আর সাধিয়া খাওয়ায় না। বেশি কথা বলা কোনো কালে তাহার অভ্যাস ছিল না, সে কোনো কথা জিজ্ঞাসা করে না। যদুর বড়শালা মানিক ইতিপূর্বে কোনোদিন তাহার সঙ্গে মুখ তুলিয়া কথা কহে নাই, আজ সে দরজার ফাঁক দিয়া চাহিয়া কেমন করিয়া হাসে। উদাসীর সর্বাঙ্গ শিরশির করিয়া ওঠে। সে ঘরে গিয়া শয্যালয়। বৌদিদি ব্যতীত কাহারও সহিত কোনোদিন সে বেশি কথা কহিত না, কিন্তু সেই দিন বৌদিদিকে সেই কথা বলিবার পর আর সে তাহার সহিত মুখ তুলিয়া কথা কহে নাই। কিন্তু সমস্ত বাড়িখানার এই বিরূপ মূর্তি তাহার অসহ্য হইয়া উঠিতেছিল। সেদিন রাত্রে কুমুদিনী ঘরে আসিলে উদাসী তাহার হাত জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, আমার কি হয়েছে বৌদিদি? সবাই... এই পর্যন্ত কহিয়াই সে কাঁদিয়া ফেলিল। এত বড় মেয়ে কিছু বোঝে না? কুমুদিনী অবাক হইয়া গেল। খানিক পরে উদাসীর মাথায় হাত বুলাইতে বুলাইতে কহিল, পাগলামি করিস নে উদাস, স্থির হয়ে শোন বলছি। উদাসীর নিকট সত্য গোপন করিবার আর প্রয়োজন ছিল না। কুমুদিনী সমস্তই খুলিয়া বলিল। শুনিয়া উদাসী মুখ নিচু করিয়া নিশ্চল হইয়া বসিয়া রহিল। উদাসী সন্তানের জননী। সহসা উদাসীর চক্ষের সম্মুখে একখানি যবনিকা যেন অপসৃত হইয়া গেল। বর্ষীয়সীদের মুখে এই আলোচনা সে একাধিকবার শুনিয়াছে। সঙ্গিনীরা একত্র বসিয়া নারীর এই পরিবর্তনের অর্থ আবিষ্কারের বহু চেষ্টা করিয়াছে। কোনোদিন অর্থবোধ হয় নাই, আজ উদাসী বুঝিল। মাঝে মাঝে নিজ দেহের একটি বিশেষ পরিবর্তন উদাসীর চোখে পড়িত, সেটিকে উদাসী এ পর্যন্ত গ্রাহ্য করে নাই। আজ লজ্জায় উদাসী নিজের দিকে চাহিতে পারিল না। পরদিন সমস্ত দিনমান একখানি কাঁথা গায়ে জড়াইয়া সে ঘরের মধ্যে বসিয়া রহিল। ক্রমে কুমুদিনী ব্যাপারটির গুরুত্ব উদাসীকে বুঝাইয়া দিল। উদাসী ভয়ে বিবর্ণ হইয়া গেল। গ্রামের আরও একটি মেয়ের কাহিনী কতক তাহার জানা ছিল, তখন এ বিষয়ে তাহার জ্ঞান বিশেষ সচেতন ছিল না। অনেক দিনের কথা হইলেও আজ আগাগোড়া সমস্ত ব্যাপারটি বিচিত্র বর্ণের একখানি ছবির মতো চোখে পড়িল। টুপি পরা দারোগা ঘোড়ায় চড়িয়া আগে আগে চলিয়াছেন, তাহার পিছনে এক বুক ঘোমটা দেওয়া একটি মেয়ে তাহার সঙ্গে
দুই চৌকিদার কনুই দিয়া তাহাকে ঠেলিতে ঠেলিতে লইয়া চলিয়াছে, আর দুই ধারে দাঁড়াইয়া গ্রামের কয়েকটি ছেলে খিলখিল করিয়া হাসিতেছে, আর পিছনে একটি বুড়ি মাটিতে পড়িয়া মাথা কুটিতেছে। ইহার পর আর মেয়েটিকে সে দেখে নাই, কিন্তু পরদিন কি একটা ঘটিয়াছে শুনিয়া সখীদের সঙ্গে লুকাইয়া বুড়িকে দেখিতে গিয়াছিল। দেখিল গলায় ফাঁস দিয়া বুড়ি ঘরে চালা হইতে ঝুলিতেছে। তাহার চোখ দুটির কথা মনে হইয়া আজও উদাসীর ভয় হইল। মনে হইল বুড়ির মতো তাহার মাও গলায় ফাঁস দিয়া ঝুলিবে হয়তো। উদাসী কাঁপিয়া উঠিল। কুমুদিনী চলিয়া যাইতেছিল, সহসা উদাসী তাহার পায়ের উপর আছড়াইয়া পড়িয়া কাঁদিয়া কহিল, আমার কি হবে বৌদিদি? কুমুদিনী তাহাকে আশ্বাস দিয়া কহিল, ললিত তোকে বিয়ে করলেই সব মিটে যাবে। তোর দাদা শহরে তাকে আনতে গিয়েছে, ভয় কি? এই কথায় উদাসী অন্ধকারে আলো দেখিল। ললিত এ সংবাদ শুনিলে একদিনও বিলম্ব করিবে না, তাহাতে তাহার তিলমাত্রও সন্দেহ ছিল না। এমনকি ললিতের আগমন কল্পনায় রাত্রে তাহার সমস্ত দুর্ভাবনার যেন শেষ হইয়া গেল। সারা রাত্রি নিজের অবস্থার কথা আর সে ভাবিতে পারিল না। বারবার ললিতের মুখখানি মনে পড়িতে লাগিল। সমস্ত রাত্রি ধরিয়া অন্তত ২০ বার উদাসী মা সুবচনীর কাছে যুক্ত করে প্রার্থনা জানাইল, হে মা, দাদার সঙ্গে যেন তার দেখা হয়। মা সুবচনী প্রার্থনা শুনিলেন। ললিতের সঙ্গে যদুর দেখা হইল। ললিত কেবল সান্ধ্য ভ্রমণ শেষ করিয়া ফিরিয়াছে, সেই সময় যদু আসিয়া উপস্থিত হইল। ললিত হাসিয়া কহিল, যদু যে, এত শুকনো দেখাচ্ছে কেন? যদুর মাথায় খুন চাপিয়া গেল, কিন্তু বহু কষ্টে আত্মসংবরণ করিয়া সে কহিল, তোমাকে দেখতে এলাম, চিঠিপত্র দাও না যে? ললিত কহিল, সময় পাইনে ভাই, জানো তো দেশের কাজ করতে গেলে। তারপর কথা ফিরাইয়া জিজ্ঞাসা করিল, উদাসী কেমন আছে? স্কুলে ভর্তি করতে চেয়েছিলে যে? যদু প্রতিজ্ঞা করিয়া আসিয়াছিল যে যেমন করিয়াই হোক ললিতের সহিত উদাসীর বিবাহ দিয়া এই কলঙ্কের শেষ মীমাংসা করিয়া ফেলিবে। ললিত যে উদাসীকে বিবাহ করিতে চাহিয়াছে, স্ত্রীর মুখে সে কথা সে শুনিয়াছিল। ললিতের প্রশ্নে সুযোগ পাইয়া যদু কহিল, তার জন্যই তো আশা, সবার ইচ্ছে উদাসীকে তোমার হাতে দিয়ে। ললিত হাসিয়া কহিল, বেশ তো, স্কুলে ভর্তি করে দিয়ে যাও, গার্জেন হয়ে দেখাশোনা করব। দেশের নারীরা যদি। যদু বাধা দিয়া কহিল, সেসব তুমি যা পারো করো, উদাসীর বিয়ে দিতে চাই, তুমি তাকে। যদু কি বলিবে তাহা অনুমান করিয়া ললিতের মুখ গম্ভীর হইয়া গেল। সন্ধ্যার অন্ধকারে যদু তাহা দেখিতে পাইল না। ললিতকে নীরব দেখিয়া যদু কহিল, উদাসী তার বৌদিদিকে সমস্ত বলেছে। এ অবস্থায়। ললিতের মুখ শুকাইল। চারিদিক চাহিয়া সে কহিল, আমার মা আছেন জানো তো, তাকে। আর ধৈর্য রাখা যদুর পক্ষে অসম্ভব হইল। সে চিৎকার করিয়া উঠিল, যখন আশা দিয়েছিলে তখন তো মার কথা মনে করনি, আর আজ তাকে বিপদে ফেলে। এই সঙ্গেই আরও কয়েকটি এমন কথা যদু কহিয়া গেল, যাহা শুনিয়া যদুর হাতের কাছে দাঁড়াইয়া থাকিতে ললিতের সাহসে কুলাইল না। সে দরজার কাছে সরিয়া গেল। যদু কহিল, যদি তুমি তাকে বিয়ে না করো তাহলে। ললিত সে কথার স্পষ্ট জবাব না দিয়া কহিল, তুমি একটু বাইরে চলো যদু, তোমার শোবার ব্যবস্থাটা আগে করে আসি। যদু প্রশ্ন করিল, কেন এখানে? অসুবিধে আছে। উভয়ই বাহির হইয়া গেল। হ্যারিসন রোডের এক হোটেলে যদুর থাকিবার ব্যবস্থা করিয়া ললিত কহিল, কাল সকালেই আমি আসব, তুমি থেকো, তখন সব কথাবার্তা কয়ে এর ব্যবস্থা করব। বলিয়া ললিত বাহির হইয়া আসিল। যদু নিশ্চিন্ত হইল।
কিন্তু পরদিন প্রাতে 10টা পর্যন্ত যদু অপেক্ষা করিল, তথাপি ললিত আসিল না। তখন সে নিজেই ললিতের মেশে গিয়া উপস্থিত হইল। মেসের ম্যানেজার কহিল, তিনি তো কাল রাত্রেই মেদিনীপুর গেছেন, সেখানে সভায় তাকে গান গাইতে হবে। রুদ্ধ নিঃশ্বাসে যদু কহিল, কবে ফিরবেন? ম্যানেজার কহিল, জিনিসপত্র সব নিয়েই গেছেন, কবে ফিরবেন ঠিক নেই। যদু বুঝিল যে ললিত পলাইয়াছে। তথাপি আরও দিন কয়েক ললিতের জন্য সে অপেক্ষা করিল। ললিত ফিরিল না। শুধু উদাসী নহে, উদাসীর পিতামাতা ও কুমুদিনী সকলেই ললিতের আগমন প্রতীক্ষা করিয়া বসিয়াছিল। ললিতের হাতে কোনো মতে উদাসীকে সঁপিয়া দিতে পারিলেই মুক্তি। তাহার পর যাহা হয় হোক। এই কল্পনাটুকু দারুণ দুশ্চিন্তার মধ্যেও সকলকে একটু স্বস্তি দিতেছিল। কাজেই যদু আসিয়া পৌঁছিবা মাত্র উদ্বিগ্ন উৎসুক মুখে 3টি প্রাণী যদুকে গিয়া ঘিরিয়া দাঁড়াইল। যদু চাপা গলায় এক নিঃশ্বাসে ললিতের সহিত তাহার সাক্ষাতের বৃত্তান্ত কহিয়া গেল। শুনিয়া বুড়ি হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিল। মধুমণ্ডল পাংশু মুখে রুদ্ধ নিঃশ্বাসে জিজ্ঞাসা করিল, তবে উপায়? যদু উদাসীর ঘরের দিকে চাহিয়া কহিল, ভেবে দেখি। দিন কয়েক হইতে উদাসী প্রতিদিন প্রত্যুষ হইতেই জানালায় একটুখানি ফাঁক করিয়া নদীর ঘাটের পথের দিকে চাহিয়া থাকিত। এই পথ দিয়া ললিতের আসিবার কথা। আজও দাঁড়াইয়াছিল। দাদাকে দেখিয়াই আর একজনের প্রত্যাশায় তাহার বুক কাঁপিয়া উঠিল। তাড়াতাড়ি আলুথালু চুলগুলি ললাট হইতে সরাইয়া আঁচলখানি ঘোমটার মতো করিয়া মাথায় টানিয়া দিল। দাদা বাড়িতে আসিয়া পৌঁছিল, তথাপি আর কাহাকেও পথে দেখা গেল না। উদাসী ভাবিল, ললিত নৌকায় আছে, লজ্জায় আসিতে পারিতেছে না। কিন্তু সহসা মায়ের ক্রন্দন স্বর শুনিয়া দরজার কাছে আসিয়া দাঁড়াইতে সে যদুর একটি কথা শুনিয়া বুঝিল যে ললিত আসে নাই। উদাসীর আর নড়িবার সামর্থ্য রহিল না। উদাসী আর ঘরের বাহির হয় না। দরজার ফাঁক দিয়া সে ঘরকন্যার কাজ দেখে। পূর্বে উদাসী ভিন্ন যে কাজ হইত না, সে সকল কাজ মা একাই করিয়া যায়। মায়ের পাশে গিয়া একবার বসিতেই উদাসীর ইচ্ছা করে, কিন্তু কেহ তাহাকে ডাকে না। সেদিন উদাসীর বুধিগাইটি আসিয়া উৎপাত করিতেছিল, মধুমণ্ডল কিছুতেই তাহাকে রাখিতে পারিতেছিল না। উদাসী বাহিরে আসিয়া বুধির গায়ে হাত দিতেই পিতা এমন করিয়া তাহার দিকে চাহিল যে উদাসী দেখিয়া ভয়ে পিছাইয়া গেল। মুমূর্ষু রোগীর কক্ষের দিকে যেমন দৃষ্টিতে আত্মজন চাহিয়া থাকে, তাহার রুদ্ধদ্বার গৃহের দিকে তেমনই শঙ্কিত নেত্রে সকলে চাহিয়া ফিসফিস করিয়া কথা কহে। উদাসী দেখে। বৌদিদিও যেন কয়েকদিন হইতে কেমন হইয়া গিয়াছে। ভালো করিয়া কথা কহে না, কিছু জিজ্ঞাসা করিলে রুখিয়া ওঠে। উদাসী ভয়ে স্থবিরের মতো বসিয়া থাকে। কুমুদিনী ভাতের থালা নীরবে ঘরের মধ্যে রাখিয়া চলিয়া যায়। কোনো কিছুর প্রয়োজন আছে কিনা তাহাও জিজ্ঞাসা করে না। সম্প্রতি তাহার সঙ্গিনীরাও বাড়ির উপর দিয়া চলে না। পাড়ার মেয়েদের চলাচলের জন্য যে সংকীর্ণ পথটি গৃহের পাশ দিয়া ছিল, যদু সেদিন একটা বেড়া দিয়া সেটাকে বন্ধ করিয়া দিয়াছে। সমস্ত দিন তাহার ঘরের সমস্ত জানালা বন্ধ করিয়া উদাসী বসিয়া থাকে। জানালা খুলিলেই মনে হয় যেন আকাশে সূর্য হইতে আরম্ভ করিয়া মাটির গাছপালাগুলি পর্যন্ত তাহার দেহের অঙ্গ বিশেষের দিকে চাহিয়া আছে। কলের পুতুলের মতো ঘরের জিনিসগুলি নাড়াচাড়া করিয়া উদাসী দিন কাটাইয়া দেয়। নিজের অবস্থার কথা মনে হইলে গালে হাত দিয়া বসিয়া বসিয়া ভাবে। ভাবনার যখন আর শেষ হয় না, তখন বালিশে মুখ গুজিয়া পড়িয়া থাকে। এমনি করিয়া উদাসীর দিন কাটে। সেদিন স্নানের ঘাট হইতে মা আসিয়া যদুর হাত ধরিয়া কহিল, যা হয় একটা ব্যবস্থা কর বাপ, আর সহ্য হয় না যে।
যদু বিহবল হইয়া দাঁড়াইয়া রহিল। ব্যাপারটি এই, উদাসীর মা ঘাটে স্নান করিতে গিয়াছিল। ওপাড়ার গৃহিণীরাও ছিলেন। ঘোষকিন্নি জিজ্ঞাসা করিলেন, যদুর মা, উদোসকে দেখিনি যে অনেকদিন, কি হয়েছে? বুড়ি কাঁপিয়া উঠিল, কোনো ক্রমে কহিল, জ্বর। ঘোষকিন্নি পার্শ্ববর্তিনী গৃহিণীর গা টিপিয়া একটু মুচকি হাসিয়া কহিলেন, জ্বর? ও মা, তা তো জানিনি, আজ গিয়ে দেখে আসব। বুড়ির আর স্নান করা হইল না, একেবারে বাড়ি ফিরিয়া আসিল। মধুমণ্ডল বাহির হইতে আসিয়া সমস্ত শুনিল। তাহার পর স্ত্রীর হাত ধরিয়া টানিয়া তুলিয়া রান্নাঘরের দিকে ঠেলিয়া দিয়া কহিল, যেমন গর্বে ধরেছিলে তেমনই ভোগ। বুড়ি ধমক খাইয়া চুপ করিয়া গেল। স্ত্রীকে ধমকাইয়া মধুমণ্ডল বাহিরে গিয়া ভাবিতে বসিল। সমস্ত ঠিক করিয়া উদাসীকে কাহারও সহিত কাশী পাঠাইয়া দিবে, বুড়ার মনে এইরূপ একটা সংকল্প ছিল। ভিতরে ভিতরে একটি ভালো মানুষের সন্ধান চলিতেছিল। সহসা আজ স্ত্রীর কথা শুনিয়া তাহার মাথায় বজ্রাঘাত হইল। গ্রামের হালচাল সে ভালোই জানিত। কোনো ক্রমে এ সংবাদ বাহিরে কেহ জানিতে পারিলে থানা পুলিশ পর্যন্ত গড়াইবে। তাহার পর যাহা ঘটিয়া থাকে তাহাই হইবে। ভাবিতে ভাবিতে বুড়োর সর্বাঙ্গ অবশ হইয়া আসিল। যদু আসিয়া দেখিল পিতা কাঠের মূর্তির মতো বসিয়া আছে। যদুকে দেখিয়াই মধুমণ্ডল কহিল, পাপ বিদে করে দে রে যদু, শেষে বুড়ো কালে থানায় দিবি। গ্রামে উদাসীর কথা লইয়া কানাঘুষা চলিতেছে তাহা যদু শুনিয়াছিল। আজ বুঝিল বিপদ আসন্ন। পুলিশের কথা শুনিয়া তাহারও ভয় হইল। সমস্ত রাত্রি ধরিয়া মধুমণ্ডল কত কি ভাবিল। ভোরের দিকে স্বপ্ন দেখিল যে থানার সিপাহীরা আসিয়া বাড়িশুদ্ধ লোককে বাঁধিয়া লইয়া যাইতেছে। বুড়া গোবিন্দ গোবিন্দ বলিয়া চোখ মুছিয়া উঠিয়া বাহিরে আসিল। তখন প্রায় ফর্সা হইয়াছে। দেখিল বাহিরের ঘরের রোয়াকে কে যেন একজন বসে আছে। ডাকিল, কে ও? উত্তর আসিল, মফিজ চৌকিদার। মধুমণ্ডল বিমূঢ়ের মতো খানিক্ষণ চৌকিদারের দিকে চাহিয়া রহিল। পরে আত্মসংবরণ করিয়া কহিল, শেখের পো, এত সকালে যে? মফিজ শেখ সংক্ষেপে জানাইল যে মণ্ডলের বিধবা কন্যার গর্ভ হইয়াছে। দারোগা সাহেব এই সংবাদ পাইয়া তাহাকে বাড়িতে চৌকি দিবার জন্য মোতায়েন করিয়াছেন। মধুমণ্ডল আতঙ্কে দুই চক্ষু বিস্ফারিত করিয়া মাটিতে বসিয়া পড়িল। মুখে তাহার আর কথা জোগাইল না। রাত্রি শেষে উদাসীর তন্দ্রাবোধ হইয়াছিল। হঠাৎ চৌকিদারের নাম শুনিয়া সে চমকিয়া উঠিয়া পড়িল। তাহার পর ঘরের বেড়া একটুখানি ফাঁক করিয়া চৌকিদারকে দেখিয়াই স্তম্ভিত হইয়া গেল। মুহূর্তের মধ্যে সেই মেয়েটির কথা মনে পড়িল। আতঙ্কে আর্তনাদ করিয়া কোণে সুপ্ত ছোট ভাইটিকে প্রাণপণ বলে জড়াইয়া ধরিয়া তাহার বুকের মধ্যে উদাসী মুখ লুকাইল। হঠাৎ জাগিয়া ছোট ভাই নিধু চিৎকার করিয়া উঠিল। যদু চৌকিদারের আগমন বার্তা জানিত না। চিৎকার শুনিয়া ছুটিয়া আসিয়া দেখিল উদাসী নিধুকে জড়াইয়া থরথর করিয়া কাঁপিতেছে। যদু জিজ্ঞাসা করিল, কি রে নিধু? নিধু কিছু কহিতে পারিল না। উদাসী বাহিরের দিকে অঙ্গুলি দিয়া দেখাইয়া চাপা গলায় কহিল, চৌকিদার। মফি চৌকিদার যখন মধুমণ্ডলের নিকট হইতে 5 টাকা মর্যাদা আদায় করিয়া সেদিনের মতো ফিরিয়া গেল, তখনও উদাসী ঘরের এক কোণে কলসির আড়ালে একখানি মোটা কাঁথায় সর্বাঙ্গ মুড়িয়া নিস্তব্ধ হইয়া বসিয়াছিল। দেখিতে দেখিতে দ্বিপ্রহর হইয়া গেল, তথাপি সে উঠিল না। নিত্যকার মতো কুমুদিনী ভাতের থালা ঘরে রাখিয়া চলিয়া গেল। উদাসী পায়ের শব্দে চমকিত হইয়া একবার নিতান্ত অসহায়ের মতো কুমুদিনীর মুখের দিকে চাহিল, কিন্তু কুমুদিনী কথা কহিল না।
ক্রমেই সমস্ত আঙিনায় সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিল, তবু সন্ধ্যাদীপ জ্বলিল না। উদাসী অন্ধকারে বসিয়া রহিল। বাড়িতে একটা কিসের নিঃশব্দ সন্ত্রস্ত আয়োজন চলিতেছিল, কাহারও অবকাশ ছিল না। প্রহররাত্রির শেষে বুড়ি একটি প্রদীপ লইয়া উদাসীর ঘরে প্রবেশ করিয়া দেখিল ভাতের থালা তেমনই পড়িয়াছে। উদাসী দুই হাঁটুর ওপর মুখ রাখিয়া বসিয়াছিল। বুড়ি তাহাকে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া কহিল, জন্মের মতো এ বাড়ির ভাত দুটো মুখে দিয়ে জামা। উদাসী মূঢ়ের মতো মায়ের মুখের দিকে চাহিল, কিছু বলিল না। বাহির হইতে যদু চাপা গলায় কহিল, বড় দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়ো মা। কুমুদিনী বারান্দায় দাঁড়াইয়াছিল, তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া উদাসীকে বাহির করিয়া আনিল। আঙিনার অপর প্রান্তে কালো কম্বলে সর্বাঙ্গ আবৃত করিয়া পুঁটুলি হাতে এক ব্যক্তি দাঁড়াইয়াছিল। সে মানিক। নগদ 500 টাকা পথ খরচ পাইয়া তীর্থে কোনো ভালো মানুষের হাতে উদাসীকে সমর্পণ করিয়া আসিতে সে রাজি হইয়াছিল। বুক পর্যন্ত ঘোমটা টানিয়া উদাসী কলের পুতুলের মতো বাড়ির আঙিনা পার হইয়া আসিল। পিতামাতা ভাই কাহারও দিকে চাহিল না। তাহার শিউলিতলার খেলাঘরখানি যখন উদাসী ছাড়াইয়া গিয়াছে, তখন বুড়ি গুটি কয়েক মুড়ির মোয়া পুঁটুলি করিয়া ছুটিয়া আসিল। সারাদিন খাসনি মা, নিয়ে যা। শিউলিতলায় অন্ধকারে মধুমণ্ডল দাঁড়াইয়াছিল। দৃঢ় মুষ্টিতে স্ত্রীর হাত ধরিয়া সে কহিল, চুপ। উদাসী পিতামাতা উভয়ের কথাই শুনিল, কিন্তু ফিরিয়া চাহিল না। মাঠে পড়িয়া মানিক মুখ ফিরাইয়া জিজ্ঞাসা করিল, তোমার কষ্ট হচ্ছে উদোষ ঠাকুরজি? উদাসী কহিল, না। মানিক কহিল, বাড়ির ঘাটে গেলে লোক জানাজানি হবে, তাই 7 পুতের ঘাটে যাচ্ছি, বেশি নয়, ক্রোশ 5। উদাসী অগাধ স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া কহিল, হোক হোক, তবু এ মুক্তি, এ মুক্তি। উদাসীর মাথার উপর সীমাহীন নীলাকাশ, চারিধারে প্রান্তরের বিস্তার, সম্মুখে মুক্ত দীর্ঘ পথ। অনেক দিন পরে আজ পৃথিবীকে উদাসীর ভালো লাগিল। শীতের বাতাস হু হু করিয়া মাঠের উপর দিয়া বহিয়া গেল। মানিক উদাসীর গা ঘেঁষিয়া আসিয়া কহিল, আর একটু জোর পায়ে চলতে পারবে ঠাকুরজি? আর ক্রোশ 2, ভোর না হতেই নৌকো নেব। কণ্টক বিক্ষত পায়ের দিকে একবার চাহিয়া উদাসী কহিল, পারব। মাথার উপর দিয়া একটা পাখি ডাকিয়া গেল। খানিক পথ গিয়া উদাসী কহিল, একটু দাঁড়াও মানিক দাদা, জিরিয়ে নি। মানিক কহিল, সর্বনাশ, ওই বাঁশবনের ওধারে থানা, এখানে কি দাঁড়ানো যায়? থানার নাম শুনিয়া উদাসী শিহরিয়া উঠিয়া কহিল, তাহলে ছুটে চলো মানিক দাদা। উভয় দ্রুতপদে চলিল, কিন্তু অল্পকালের জন্য। পথের বাঁকের মুখে জোড়া বাবলাতলায় দাঁড়াইয়া উদাসী কহিল, আর পারব না মানিকদা, দম আটকে আসছে। কহিয়া 2 হাতে বুক চাপিয়া উদাসী বসিয়া পড়িল। পরদিন প্রভাতে 7 পুতের ঘাটের লোক জোড়া বাবলাতলায় আসিয়া দেখিল, 2 বাহু দিয়া একটি প্রাণহীন শিশুকে জড়াইয়া ধরিয়া রক্তলিপ্ত দেহে একটি কালো মেয়ে মুক্ত আকাশের দিকে নিষ্প্রভ নেত্রে চাহিয়া আছে। দেহে জীবন নাই। সে কে কেহ তাহা জানিল না। দেশে ফিরিতেছিলাম, সঙ্গীর মুখে এই কাহিনী শুনিতে শুনিতে কখন যে মাঠের মাঝখানে আসিয়া পৌঁছিয়াছি খেয়াল ছিল না। সঙ্গী কহিল, এই সেই জোড়া বাবলাতলা। থমকিয়া দাঁড়াইলাম। দক্ষিণের উদাস বাতাস হাহা করিয়া উদাসীর মাঠের বাবলার শাড়ি দোলাইয়া চলিয়া গেল।
শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।